মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে, তো তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকের রেসিপিটা আমি। তো চলো শুরু করা যাক। আজকে যেহেতু শনিবার, বাড়িতে হবে নিরামিষ রান্না, তো তার জন্য উপকরণ আমি নিয়ে নিয়েছি এক কুচি আদা, হাফ টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে ভাজা মশলা আছে 2 রকম, আর এখানে আছে শুকনো লঙ্কা, যেটা আমি এখনও পেস্ট করিনি। আর তার সাথে সাথে আমি প্রেশার কুকারে সয়াবিন আর 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে অলরেডি সেটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু খুব গরম ওটা, সেই জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখেছি। এবার বলি, এই মশলাটার মধ্যে আছে সমস্ত রকম এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে, মৌরি ইত্যাদি। আর এছাড়াও এখানে আছে ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এছাড়াও আছে তোমার একটা বিশেষ জিনিস, সেটা হলো মেথির গুঁড়ো। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। চলো আমি একে একে এই সয়াবিন আর আলুটাকে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে নেব। ঠিক এইভাবে এটাকে জল ঝরিয়ে নিতে হবে, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো আমি এটাকে এক পাশে রেখে দিচ্ছি জল ঝরিয়ে। দেখতেই পাচ্ছ, এটাকে জল ঝরানোর সময় এক ফোঁটা জল থাকলেও হবে না, দেখো। আর এটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে হাত দিয়ে চাপলেই পুরো ম্যাশ হয়ে যায়। আমি কিন্তু সয়াবিনটাকে ওখানে পেস্ট করে নিয়ে এসেছি, খুব ভালোভাবেই পুরো মিহিভাবে এটাকে পেস্ট করতে হবে। আর তার সাথে সাথে যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম সেটাও এইভাবে ঠিক হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। তো এটা ম্যাশ করার পর এতে একে একে দিয়ে দিতে হবে ময়দা, 3 চামচ মতো ময়দা হবে, 2 চামচ মতো বেসনের পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তোমাদেরকে আগেই বলেছি আমি এই মশলার মধ্যে কী কী অ্যাড নিতে হবে। নিয়ে নেওয়ার পর এতে দিতে হবে লঙ্কার পেস্ট, আমি যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, তো সেই পেস্টটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেটা দিলে এটা ভাজার সময় না হালকা মচমচে হবে আর একটু ভালো টেস্টটাও ভালো বোঝা যায়। এর একটু কম চিনি। ওই সমস্ত কিছু ম্যাশ করে ভালোভাবে মিশিয়ে মাখানোর পর তারপর হাতটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। নিয়ে তারপর যেভাবে পুরটাকে রেডি করতে হবে, অল্প হলো পুর হাতে আলাদা করে নিতে হবে। নিয়ে ভালোভাবে এটাকে গোল করে লেচি করতে হবে। তারপর ঠিক ভেজিটেবিলের যেভাবে পুডিং রেডি করে ঠিক সেভাবেই এটাকে রেডি করে নিতে হবে। গায়ে যেন কোনো রকম কোনো ফাটল বা দাগ না থাকে, তাহলে ভাজার সময় সেখান থেকে ভেঙে গিয়ে ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে। তো এইভাবেই আমি সমস্ত পুরগুলোকে আগে রেডি করে নেবে। তারপর এটাকে হালকা তেলের ওপরে দিয়ে কেউ ফ্রাইও করতে পারে, আবার কেউ পুরো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজেও নিতে পারে। তো চলো আগে এইভাবে সমস্ত পুরগুলোকে রেডি করি। দেখো আমি কিন্তু পুরগুলোকে অলরেডি ঠিক এইভাবেই রেডি করে নিয়েছি সবগুলোই, দেখতেই পাচ্ছ। তো এইগুলোকে একটা করে একটা এবার পরপর তেলের ওপরে ছাড়তে হবে। তো এগুলোকে কেউ হালকা ফ্রাইও করতে পারে, কেউ ডিপ ফ্রাইও করতে পারে। আমি সাধারণত ডিপ ফ্রাই করব। দেখো একটা একটা করে ছাড়ছি। তবে হ্যাঁ, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এটার ভেতরের টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা হালকা এপিট ওপিট ভেজে নিলেই হয়ে যায়। হালকা হালকা ভাজা হবার পর এগুলো কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টাতে হবে। খুব বেশি প্রেশার পড়লে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো চলো আমি এক এক করে সবগুলোকে উল্টে দেখো, এক এক করে সব এপিট ওপিট করে এইভাবেই ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু 2 পিঠই সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর সবগুলো কিন্তু একদম গোটাই আছে, কোনোটাই কিন্তু
একটু ভাঙিও নিই আর গায়ে কোনো খুন্তির দাগও পরেই নিই। তো এইভাবেই সমস্ত পুরগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণে ওটা ভাজা হচ্ছে চলো একটা মশলা রেডি করে নেওয়া যাক। তো দিয়ে দিচ্ছি 1 চামচের কম একটু শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশিই দেবো কারণ ধনে গুঁড়োর ফ্লেভারটা এই তো যেটা রান্না করছি তার ফ্লেভারতে ভালোই লাগবে। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী জিরে গুঁড়ো। আর তার সাথে সাথে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই পরিমাণ মতো। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখো আমি কিন্তু মশলাটাকে এখানে হালকা গরম জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। এবার চলো, তেলটা হালকা গরমও হয়ে গেছে আর আমি এখানে কেটে রেখেছিলাম আলু। তো এই আলুগুলোকেই ভালোভাবে ভেজে এগুলোকে কড়াই দেওয়া যায়। এটাকে ভাজার সময় আমি এতে দিয়ে দিয়েছি একটু হলুদ আর পরিমাণ মতো একটু নুন। তো চলো আলুগুলোকে একটু হাই ফ্লেমে রেখে খুব তাড়াতাড়ি ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে আর আমি গরম হওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু 3-4টে চিনির দানা। এই চিনির দানাটা দিলে কি হয় বলো, তরকারির কালারটাও যেমন সুন্দর আসে তেমন একটু স্বাদটাও ভালো হয়। তো এই চিনিটাকে আমি এখন গলার টাইম দেবো। যখন গলে লাল লাল হয়ে উঠবে ঠিক তখনই আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মতো। চিনিটাও কিন্তু গরম হয়ে লাল লাল হয়ে উঠেছে আর জিরেটাও ভালো হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি যে আদা কুচিগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নেওয়ার পর এখানে যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর যেটা দেবো, আমি যে মশলাটা অলরেডি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তো বাচ্চা আমি একটু হালকা জলের মধ্যে দিয়ে, যেহেতু মশলা লেগেছিল তো জল দিয়ে ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিই। এরপর আমি গ্যাসটাকে ঢেকে রেখে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে দেবো যতক্ষণ না মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে। তবে হ্যাঁ, মশলাটা যখন কষাতে হবে ঠিক তখন কিন্তু হালকা হালকাভাবে খুন্তি দিয়ে এটা নাড়াতে হবে, তা নাহলে মশলাটা কিন্তু কড়াতে লেগে যায়। এটা কিন্তু কষানো হচ্ছে আর তার সাথে সাথে হালকা হালকা তেলও কিন্তু মশলার গা থেকে ছেড়েও দিয়েছে। তো এই অবস্থাতে আমরা যেটা করব, আমরা যে আলুটাকে ভেজে এই সাইডে তুলে রেখেছিলাম সেগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে দেবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে আলুগুলোর গায়ে মেখে যায়। হ্যাঁ, তবে এই সময়ও কিন্তু আমরা গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রাখবো। এরপর আমরা যেটা করব, এতে একটু অ্যাড করব নুন পরিমাণ মতো। আমি এদিকে মশলার এতেও নুন দিয়ে রেখেছিলাম আর যেহেতু সয়াবিনের যে এটা করেছিলাম সেটার মধ্যেও পুটিংটার মধ্যেও নুন দেওয়া ছিল, তাই আমি এতে হালকা করেই নুন দিলাম। তোমরা যখন নুন দেবে তখন তোমরা তোমাদের স্বাদ মতো টেস্ট করে তারপরেই নুনটাকে ব্যবহার করবে। তো দেখো মশলাটার গাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবেই, আর আলুটার গায়েও খুব সুন্দরভাবে মশলাটা মেখে গেছে। আর অলরেডি কষাতে কষাতে মশলাটা একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই গন্ধটাও কিন্তু আমার এখান থেকে রান্না থেকে বেরিয়ে গেছে। এটা থেকেই বোঝা যায় যে মশলাটা ভালোভাবে কষানো হলো কি না। তো অলরেডি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এটাই অ্যাড করব কোন পরিমাণে
তরকারিটার ঝোলটা রাখবে সেরকম পরিমাণে জল কড়াতে দেবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই খুব বেশি জলও দেব না। হ্যাঁ, তবে জল দিতে হবে যে তুমি যে পুরগুলো অলরেডি রেডি করে রেখেছো এখানে, সেগুলো যেন সবগুলো জলের মধ্যে ডুবে থাকে। চলো আমি এখন এটাকে ঢেকে দেবো আর জলটাকে ফোটার জন্য আর আলুটা হালকা গলে যাওয়ার জন্য ওয়েট। আমার আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর জলটাও ফুটে গেছে। তো একে একে আমি এইগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো, কিন্তু সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, দিতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো তোমরা একটু সাবধানে সবগুলো একটা একটা করে ঢালবে এর মধ্যে। তো চলো আগে আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিই। এগুলো কিন্তু অনেকটাই এর ভিতরে ঝোলটা ঢুকে গেছে আর আমার আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলোও ফুলে উঠেছে। তো এবার এতে হালকা করে ভাজা গরম মশলা যেটা ছিল সেটা দেব অল্প পরিমাণে উপর থেকে, আর তার সাথে সাথে দেব সানরাইজের গরম মশলা। তো এইভাবে এটা হয়ে যাবে। আর তার সাথে সাথে এখানে নামানোর আগে তরকারিতে যদি ঘি দিয়ে নামানো হয় তাহলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর আর টেস্টটাও খুব সুন্দরই হয়। তো আর আমি ঝোলটাকে একটু বেশিই রেখেছি, কারণ যেহেতু সয়াবিনের জিনিস তো এটা রাখার সাথে সাথে ঝোলটা অনেকটা টেনে নেবে। তো এই ছিল, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি চটজলদি নামিয়ে হয়ে গেছে আজকের রেসিপি। তো অলরেডি রেডি হয়ে গেছে। আর দেখো আমার এই সয়াবিনের যে পুরগুলো ছিল সেগুলো কিন্তু একটাও ভাঙিনি, আমি খুব সাবধানে এগুলো কড়া থেকে নামিয়ে নিয়েছি। তো অলরেডি এটা রেডি হয়ে গেছে আজকে নিরামিষ ইয়ামি রান্না। তো শুধু রান্না দেখলেই হবে, নামটাও তো জানতে হবে, তা না হলে রান্না করলে নাম কেউ জিজ্ঞাসা করলে নাম বলবে কি করে। তো এই ছিল আজকে সয়াবিনের মুইঠা নিরামিষ রেসিপি। তো বাড়িতে যখন সবাই চিকেন মাছ এইগুলো খাওয়ার জন্য রেডি থাকে, তো সেই সময় যখন হাতের কাছে কিছুই থাকে না তখন এক প্যাকেট সয়াবিন দিয়েই বানিয়ে ফেলো এই ইয়ামি ডিলিশিয়াস সয়াবিনের মুইঠা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগের কুকিং ভিডিওতে। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। টাটা।